জামায়াতের এই ইস্যুটা এই মুহূর্তে বিএনপির মহাসচিব যিনি সবশেষ বললেন যে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই আলোচনাটা এখন অন্যদিকে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন নির্বাহী আদেশে কিভাবে কোন প্রক্রিয়ায় জামাতকে নিষিদ্ধ করা যায় সে বিষয়টি নিয়ে কালকের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে কিভাবে কি হতে যাচ্ছে এবং এই ইস্যুটা এখনই বা কেন। প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে আইনমন্ত্রীর বক্তব্য শুনে যে নির্বাহী আদেশে যদি দেয় আইনের মধ্য দিয়ে তো দিতে হবে, এমনি তো একটা সার্কুলার ইস্যু করলে বা গ্যাজেট ইস্যু করলে একটা আইনের ভিত্তিতেই আপনাকে আসতে হবে। বাংলাদেশে এরা আর যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন জঙ্গি দল শব্দটা জঙ্গি ব্যবহার করেছেন, তো যেটা মনে হচ্ছে সন্ত্রাস দমন আইন যেটা বাংলাদেশে বিদ্যমান সন্ত্রাস দমন আইন 2009 এটা সংশোধন হয়েছে দুবার। সেই আইনে আপনার এই দলগুলোকে যদি সন্ত্রাসী হিসাবে আপনি চিহ্নিত করতে পারেন, তারা তফসিলভুক্ত করে সন্ত্রাসী বা সন্ত্রাসী সত্তা মানে দলকে আপনি সন্ত্রাসী সত্তা আপনি তফসিলভুক্ত করবেন, করে আপনি তাকে নিষিদ্ধ করে দিতে পারেন। এই প্র্যাকটিসটা আছে, কারণ আপনি দেখবেন যে এই দেশে কিছু জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে। এই আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল ইসলাম, সর্বশেষ এই যে কি হিন্দাল সারিকিয়া কি আছে না, এগুলো আল্লাহর দল, এগুলো নিষিদ্ধ হয়েছে। এর আগে বিএনপির আমলে যে জঙ্গি দলগুলো নিষিদ্ধ হয়েছিল জেএমবি, জেএমজেবি, সেটা হয়েছিল আপনার বিশেষ ক্ষমতা আইনে। বিশেষ ক্ষমতা আইনও আপনাকে এই সুযোগ দেওয়া আছে ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করলে বা এই সন্ত্রাস সৃষ্টি করলে ধর্মকে ব্যবহার করে আপনি পারেন, সেই ক্ষমতা সরকারকে দেয়া আছে, নির্বাহী বিভাগ সেটা করতে পারে। তো এটা হয়তো আইনগত খুব বেশি সমস্যা না, আপনি যখন তখনই করতে পারেন। না সেটা করতে পারলে তাহলে যখন নিবন্ধন বাতিল হয় নির্বাচন কমিশনে সেই সময় এই আলোচনাটা খুব জোরালো হয়েছিল এবং আমরা রিপোর্ট দেখেছিলাম, রিপোর্ট করেছিলাম যে হয়তো খুব তাড়াতাড়ি এরকম একটা কিছুও দেখব। সেই সময় কেন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়? এটা রাজনীতির একটা কৌশল। আওয়ামী লীগ কৌশল নিয়েছে কখন করবে কখন করবে না। আওয়ামী লীগ একটু ডিলেমার মধ্যেও ছিল বলে আমার মনে হয়, কারণ এই যে দেখেন আইনমন্ত্রী বিভিন্ন সময় গত 12 বছরে কম করে হলো 1200 বার 12 রকম কথা বলছেন। এমনও বলছেন যে আগামী সেশনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার পরেই এই আইনটা পাশ হয়ে যাবে। কোন আইনটা? যেটা শাহরিয়ার কবিরের বক্তব্য শুনতেছিলেন না, যে সংগঠনের প্রথম তো আইনটা ছিল আপনার ব্যক্তির বিচার যুদ্ধাপরাধের, এরপরে সংগঠনের বিচার কথা বলা হলো, কিন্তু সংগঠনের শাস্তির বিষয়টা দেওয়া নাই। তখন আইনমন্ত্রী বলছিলেন যে আমরা শাস্তির বিষয়টা ইনক্লুড করে সংশোধন আনছি, ক্যাবিনেটে আসবে। ক্যাবিনেটে গত 12 বছরে আনে নাই। তো এই ডিলেমাটা ছিল যে কখন তাকে নিষিদ্ধ করবে। এইটা একটা হয়তো আওয়ামী লীগ চিন্তা করছে নানানভাবে, কিন্তু জামাতকে যে নিষিদ্ধ করতে হবে এটার তো একটা অনেকটা দেশের অনেক মানুষের দাবি ছিল একটা সময়। এখনকারটা হয়তো আমার ডাটা নাই বা রিসার্চ নাই, কিন্তু আপনি জামাতের নিষিদ্ধ করার পক্ষে যুদ্ধাপরাধীর দল, স্বাধীনতার সার্বভৌমত্ব বিরোধী দল, হ্যাঁ, সেই হিসাবে জামাতকে নিষিদ্ধ করার পক্ষে এদেশের অনেক মানুষ ছিল। কিন্তু গত 12 বছরে এই জায়গাটা জামাতের হয়তো সমর্থন বাড়ে নাই, তার 2-3% বা ম্যাক্সিমাম 5% সমর্থক হবে এই দেশে, কিন্তু জামাতের মিত্র তো বিএনপি রয়ে গেছে। ওই সময় দেখবেন জামাত আর বিএনপি এই একসাথে বসে নাই, আলাদা আলাদাই চলেছে, কারণ দূরত্ব তৈরি হয়েছিল চাপের মধ্যে। এই চাপটা আপনি দেখবেন এই 91 সালে যখন জামাত আর বিএনপি গাঁটছড়া বাঁধে, বিএনপি জামাতের সমর্থনে ক্ষমতায় আসে। 92 সালে যখন চাপ তৈরি হলো জাহানার ইমামের নেতৃত্বে, ব্যাপক চাপ তৈরি হয়েছে গণ আদালতের কারণে, বিএনপি কিন্তু গোলাম আজমকে অ্যারেস্ট করতে বাধ্য হলো। যে বিএনপির সঙ্গে জামাতের চুক্তি ছিল যে নাগরিকত্ব দিবে আর আপনার এই যে গোলাম আজমের নাগরিকত্ব দিবে, এই চুক্তি তো বিএনপির সাথে হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো সেই চুক্তি ভেঙে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো জামাতের সঙ্গে। মানে আপনি চাপে পড়ে বিএনপি তাকে অ্যারেস্ট করতে বাধ্য হলো। 96-এ তো আলাদা আলাদা ইলেকশন করলো, 2001-এ তারা আবার এক হলো। এই 2009-10-এর দিকেও কিন্তু এই চাপটা তৈরি হয়েছিল যুদ্ধাপরাধীদের যখন বিচার হয়। সেই চাপের মধ্যে যদি আপনি এটা করতেন, তখন দেশের মধ্যে বা এই ধরনের একটা দল, এটা কিন্তু আপনি 8-10টা জঙ্গি দলের মতো আপনি সরকার বললেও হবে না, এটার একটা কাঠামো আছে। জঙ্গি দলগুলো আপনার প্রকাশ্যে রাজনীতি করে নাই, তার কমিটি নাই ওই রকম। এটার তো আপনার এই ইউনিয়ন, ডিস্ট্রিক্ট সব জায়গায় কার্যক্রম আছে, হ্যাঁ, লক্ষ লক্ষ তাদের তো ভোট আছে। ধরেন
কমিটিগুলো যদি হিসাব করেন এ হাজার হাজার মানুষকে আপনি কি করবেন? এগুলি যখন নিষিদ্ধ করবেন, যখনই তারা পরিচয় দিবে আমি জামাত করি, অ্যারেস্ট হওয়ার কথা আইন অনুযায়ী যদি নিষিদ্ধ হয়ে যায়। কারণ যখন নিষিদ্ধ হবে সরকার এইগুলির সমস্ত কিছু বাজেয়াপ্ত করতে পারবে। তা আমি যেটা বলছি, ওই মাঠটা তৈরি থাকা অবস্থায় করে নাই। এখন যে মাঠ আছে, মানুষ হয়তো জামাতকে বাতিল করলে খুশিই হবে, এটা যুদ্ধাপরাধীর দল, কিন্তু রাজনৈতিকভাবে যে প্রক্রিয়াটা যদি আপনি করে নিতেন, সারা দেশের মানুষের মধ্যে যদি একটা জাগরণ তৈরি করে করতেন, তাহলে আওয়ামী লীগের জন্য এই চ্যালেঞ্জটা ইজি হয়ে যেত। এখন সেটা আওয়ামী লীগকে একা ফেস করতে হবে, কারণ বিএনপি সরাসরি তার সঙ্গে। কারণ 3 দিন আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে জাতীয় ঐক্য গড়তে জামাতের নাম উল্লেখ করে, আগে কিন্তু জামাতের নাম বলতেন না, বলতেন যে সবাই মিলে, এখন জামাত সহ। এই জায়গায় যখন আপনি একটি দলকে নিষিদ্ধ করবেন এবং আরেকটি বড় দল তার পক্ষে থাকবে, সো নিষিদ্ধ হলে যেই সুবিধাটা বা যেই জাগরণটা হওয়ার কথা, সেইটা খুব বেশি হবে বলে আমার মনে হয় না। কারণ হলো, একটা সুবিধা হবে, আপনি আইনগত ভিত্তি পেয়ে যাবেন জামাতকে ধরার জন্য, বা এই যুদ্ধাপরাধীর দল বলেন, যুদ্ধাপরাধীর দল আর বলতে পারতেছেন না, কারণ নিষিদ্ধ করতেছেন জঙ্গি দল হিসাবে। তারপরেও আপনার জামাতের অ্যাক্টিভিটিস থামানোর জন্য বা জামাতের লোকগুলোকে ধরার জন্য আপনি একটা আইনগত ভিত্তি পাইলেন, এটা একটা সুবিধা হবে যদি নিষিদ্ধ হয়। কোথাও না কোথাও কিন্তু শুরু করতে হবে, আইনটা দিয়ে হয়তো শুরু করা যাবে। তো আমি মনে করি এই ধরনের সিচুয়েশনে একটা আমাদের আশা ছিল, এটা সব গণতান্ত্রিক প্রগতিশীল দল মিলে যুদ্ধাপরাধীকে নিষিদ্ধ করবে। বাংলাদেশের বাস্তবতা এখন আর সেটা নাই, যেহেতু দুভাগ, কারণ বিএনপি কখনোই জামাতকে ছাড়বে না, যেটা বোঝা যাচ্ছে। তো সেই জায়গায় জাতীয় ঐক্যমত্য যখন হচ্ছে না, তারা কোনো না কোনোভাবে মাঠে থাকবে। তো সেই জায়গায় আওয়ামী লীগ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে মোকাবেলা করার জন্য এই সময়ে সেটা প্রস্তুত কিনা আমার যথেষ্ট সন্দেহ। ওই জায়গায়